আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবুজ হাসান, পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির 11.1 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে প্রত্যেকটা অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক থাকে। তো এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। তো প্রথমে আমরা সেগুলো দেখে নিব যে এই অধ্যায়ে কি কি গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে। তো দেখো এইখানে প্রথমে আমরা টাইপ 1 এ আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সেই সম্পর্কে আলোচনা করব, এবং পরবর্তীতে টাইপ 2 তে আমরা সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত সেটা দেখব, এবং পরবর্তীতে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত, এরপর কখন আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস এবং বর্গ হওয়ার শর্তগুলো বিস্তারিত আলোচনা করব। এবং এরপরে দেখো কি আলোচনা করব, ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা এই শর্তগুলো দেখব, অর্থাৎ কখন একটা ত্রিভুজ গঠন করা যায় এবং কখন একটা ত্রিভুজ গঠন করা যায় না সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং পরিশেষে আমরা দেখো ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত দেখব। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা প্রথমে টাইপ 1 অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়টা দেখব। অর্থাৎ ধরো কখনো যদি দুটি বিন্দুর স্থানাঙ্ক এমন হয়, ধরলাম এ একটা বিন্দুর স্থানাঙ্ক এ সমান x1 y1, এবং বি একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এমন হয় x2 y2, তাহলে এদের যে মধ্যবর্তী দূরত্বটা হবে, অর্থাৎ এ বি এর মধ্যবর্তী দূরত্ব বা এ বি এর বাহুর দৈর্ঘ্য, সেটা কি হবে দেখো, এই এ বি সমান এই x1 বিয়োগ x2 হোল স্কয়ার প্লাস y1 বিয়োগ y2 হোল স্কয়ার। অর্থাৎ এ বি বাহুর দৈর্ঘ্য বা বাহুর মধ্যবর্তী দূরত্বটা কি হবে, x1 বিয়োগ x2 হোল স্কয়ার প্লাস y1 বিয়োগ y2 হোল স্কয়ার। অর্থাৎ দেখো তোমরা এর পরবর্তী যে টপিকগুলো আছে, অর্থাৎ সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত, সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার শর্ত, অর্থাৎ প্রত্যেকটা যে টপিক যে আছে এই টপিকগুলো যখন তুমি আলোচনা করতে যাবা, দেখবে তোমার প্রথম সূত্রটা প্রথম যে টাইপটা আছে এটা লাগবে, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব নির্ণয় অথবা এ বি বাহুর দৈর্ঘ্য, এটা তোমাদের লাগবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটাকে সবাই ভালোভাবে বোঝার চেষ্টা করো যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য বললে কি হবে, সেটা x1 বিয়োগ x2 হোল স্কয়ার প্লাস y1 বিয়োগ y2 হোল স্কয়ার। ঠিক আছে, তো দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দেখো কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এমন হয়, অর্থাৎ a সমান যদি এই 2,3 হয় এবং b সমান যদি 4,6 হয়, তাহলে এই a b এর মধ্যবর্তী দূরত্বটা কত হবে? অর্থাৎ দেখো তুমি a b সমান কি লিখতে পারো, x1, অর্থাৎ দেখো এখানে x1 কত 2, x2 টা কত 4, এটার উপর কত হবে হোল স্কয়ার প্লাস y1 দেখো কত এখানে এই 3, y2 টা কত 6, এটার উপর কি হবে হোল স্কয়ার। অর্থাৎ দেখো যখন তুমি 2 3 করবা তখন এখানে কত থাকবে, অর্থাৎ সরি 2 4 করবা, এখানে থাকবে কত -2, অর্থাৎ -2 কে যখন তুমি আবার বর্গ করবা তখন সেক্ষেত্রে কত থাকবে 4, প্লাস এখানে দেখো 3 6, অর্থাৎ 3 6 করে তুমি পাবা -3, এবং -3 কে যদি বর্গ করো সেক্ষেত্রে কত পাবা +9। অর্থাৎ দেখো 9 আর 4 যদি আমরা যোগ করি আলটিমেটলি কত পাবো, এখানে 13 পাবো। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য বা এ বি এর মধ্যবর্তী দূরত্বটা কত হবে, √13। ঠিক আছে, তো দেখো এরপরে আমরা টাইপ 2টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ দেখো এখানে টাইপ 2টা কি আছে, যে সমবাহু ত্রিভুজ হওয়ার শর্ত, অর্থাৎ কখন একটা ত্রিভুজ সমবাহু হবে। তো দেখো যে কোনো একটা ত্রিভুজ যদি এমন হয়, তো ধরলাম আমরা যে কোনো একটা ত্রিভুজ যার তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এমন হয় যে a সমান x1 y1, b যদি x2 y2 এবং c যদি x3 y3 হয়, তো তাহলে কখন একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে এবং সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তো দেখো আমরা এই চিত্রটা থেকে আমরা টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 6টা আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কখন একটা ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হবে, অর্থাৎ ধরলাম এই যে এ কর্ণটা যে আছে, এই এ এর বিপরীত বাহু ধরলাম আমরা এই ছোট হাতের এ, অর্থাৎ এই যে বিসি বাহুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি ধরলাম এ, এবং এসি বাহুর যে দৈর্ঘ্য সেটাকে আমরা ধরলাম কি ছোট হাতের বি, এবং এ বি বাহুর যে দৈর্ঘ্য এটাকে ধরলাম আমরা কি ছোট হাতের সি। অর্থাৎ একটা ত্রিভুজ কখন সমবাহু ত্রিভুজ হবে, যখন এই এ এর মান, বি এর মান এবং সি এর মান যখন তিনটে সমান হবে তখন আমরা এটাকে কি বলবো, সমবাহু ত্রিভুজ বলবো। অর্থাৎ এই বাহু, এই বাহু এবং এই বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, সমবাহু ত্রিভুজ। তো দেখো তুমি এটা কিভাবে নির্ণয় করতে পারো, ধরো আমি যদি এ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই, অর্থাৎ এ এর মানটা যদি নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, বিসি এর দৈর্ঘ্যটা, অর্থাৎ কি লিখবে এখানে, তাহলে বিসি সমান তুমি এখানে কি লিখতে পারো,
এখানে x1 এবং x2 কোনটা, এটা তুমি ধরবে কি x1, এটা কি y1, এটা কি x2, এটা কি y2। অর্থাৎ তুমি এখানে কি লিখতে পারো, এই x2 মাইনাস x3 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y2 মাইনাস এটা y3 হবে 3, তারপর কি হবে হোল স্কয়ার। অর্থাৎ তুমি এইভাবে কি করতে পারো, বিসি বাহুর যে মধ্যবর্তী দূরত্বটা সেটা নির্ণয় করতে পারো। ঠিক একইভাবে তুমি কি করতে পারো, এখানে এসি বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারো, আবার এবি বাহুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারো। যখন এই তিনটা দূরত্ব সমান হবে বা তিনটা দৈর্ঘ্য সমান হবে, তখন তুমি এটাকে কি বলবা, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো দেখো আমি এখানে x1 y1 x2 y2 x3 y3 আমি তোমাদেরকে এইভাবে দেখাইছি। তোমরা চাইলে কি করতে পারো, এখানে যে কোনো মান বসায় এগুলা ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। তো তোমরা দেখবা যে তোমাদের অনুশীলনীতে অনেকগুলো ম্যাথ আছে, তোমরা এগুলো প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা বলছিলাম যে এই চিত্র থেকে আমরা 2, 3 এবং 6 নিয়ে আলোচনা করব। এরপর দেখো কখন সমদ্বিবাহু ত্রিভুজ হবে। অর্থাৎ দেখো এইটা শর্ত হচ্ছে তোমার কি, যে এই যে তিনটা বাহু আছে অর্থাৎ এ বি সি, এইখানকার যে কোনো দুইটা হতে পারে এ বি, হতে পারে এ সি, হতে পারে কি এ বি, অর্থাৎ যে কোনো দুইটা বাহু যখন সমান হবে তখন আমরা এটাকে কি বলবো, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এরপর দেখো পরিসীমা। অর্থাৎ দেখো আমরা ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে পারি। তো আমরা প্রথমে দেখো পরিসীমা নির্ণয় করার জন্য আমাদের সেম ওয়েতে একইভাবে প্রথমে আগে এ নির্ণয় করতে হবে, তারপর বি নির্ণয় করতে হবে, তারপর সি নির্ণয় করতে হবে। তো তুমি এটা কিভাবে নির্ণয় করবা, প্রথমে বিসি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বিসি বাহুর যে দৈর্ঘ্যটা বা মধ্যবর্তী দূরত্বটা সেটিকে এখানে এ, এবং এসি বাহুর দৈর্ঘ্য বা মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে আমরা কি বলছি এখানে বি, তারপরে কি সি। তো প্রথমে তোমরা আগে এই তিনটা বের করবা, এবং সেই ক্ষেত্রে এরপরে দেখো পরিসীমা সমান আমরা কি বলতে পারি, এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই যে তিনটা বাহু যে আছে এই তিনটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে তোমাকে এখানে পরিসীমা। ঠিক আছে, তো কখনো কখনো এখান থেকে তোমাদেরকে অর্ধ পরিসীমা নির্ণয় করতে বলবে। তো সেই ক্ষেত্রে কি করবে, দেখো এই এ প্লাস বি প্লাস সি এদেরকে তুমি যদি এই 2 দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি কি পাবে এখানে অর্ধ পরিসীমা। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কিভাবে এটা সমবাহু, মানে কখন সমবাহু হবে, কখন সমদ্বিবাহু হবে, এবং পরিসীমা কিভাবে নির্ণয় করা হয়। আশা করি তোমরা এই তিনটা টপিক ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, তো এরপরে দেখো আমাদের আরো দুটো টপিক বাকি আছে, 4 এবং 5। ঠিক আছে, তো এখন আমরা দেখো এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। দেখো আমরা চাইলে এই চিত্র থেকে আরেকটা ব্যাখ্যা করতে পারি, ত্রিভুজ গঠন করার শর্ত। অর্থাৎ কখন একটা ত্রিভুজ গঠন করা যাবে এবং কখন একটা ত্রিভুজ গঠন করা যাবে না, সেটাও আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ এইখানে দেখো আমরা মোট তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। অর্থাৎ কোনটা কোনটা, এই বিসি যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দ্বারা, এ দ্বারা, আর একটা কি এসি যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি কি দ্বারা, বি দ্বারা, আর একটা কি আছে দেখো এবি যেটাকে আমরা প্রকাশ করছি এখানে সি দ্বারা। তো এইখানে যে কোনো দুইটা বাহুর সমষ্টি, অর্থাৎ যে কোনো দুইটা বাহু হতে পারে এবি, হতে পারে কি এসি, হতে পারে কি সিবি। অর্থাৎ এই যে কোনো দুইটা বাহুর সমষ্টি যদি অপর বাহু অপেক্ষা যদি বড় হয়, সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা ত্রিভুজটা গঠন করা যাবে। অর্থাৎ যদি এখানে যদি এমন হয় যে কোনো দুইটা বাহুর সমষ্টি অপরটি সমান হয়, সেক্ষেত্রে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। অর্থাৎ তোমরা কি মনে রাখবা, যে দুইটা বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা যদি বড় হয়, সেক্ষেত্রে তুমি কি করতে পারবা, ত্রিভুজটা গঠন করা সম্ভব। যদি বড় না হয় সেক্ষেত্রে কি করা যাবে না, ত্রিভুজ গঠন করা সম্ভব না। ঠিক আছে, তো এরপরে দেখো আমরা শেষ টপিক অর্থাৎ টাইপ 4, আয়তক্ষেত্র। অর্থাৎ যখন চারটা স্থানাঙ্ক দেওয়া থাকবে, কখন আয়তক্ষেত্র হবে, কখন সামান্তরিক হবে, কখন রম্বস হবে এবং কখন বর্গ হবে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করব। ঠিক আছে, তো ধরো যদি চারটা বিন্দু স্থানাঙ্ক যদি এমন হয়, ধরলাম এটা এ, x1 y1, এটা বি, এই x2 y2, এটা সি, x3 y3, এটা ডি, x4 y4। ঠিক আছে, অর্থাৎ দেখো আমরা এখানে চারটা স্থানাঙ্ক দিয়ে একটা চতুর্ভুজ অঙ্কন করছি। অর্থাৎ এই চতুর্ভুজটা কখন আয়তক্ষেত্র হবে আমরা সেটা দেখব, কখন সামুদ্রিক হবে সেটা দেখব, এবং কখন রম্বস হবে এবং কখন বর্গ হবে সেইগুলো এখানে আলোচনা করব। অর্থাৎ দেখো আয়তক্ষেত্র হওয়ার শর্তটা কি। অর্থাৎ দেখো প্রথমে আমাদের কি আছে এখানে, আয়তক্ষেত্র। আমরা দেখব যে আয়তক্ষেত্রটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি, যে কখন এটা একটা আয়তক্ষেত্র হবে। অর্থাৎ দেখো আমি কিন্তু প্রথমে তোমাদেরকে বলছিলাম যে
তুমি যদি বাকিগুলো যদি নির্ণয় করতে চাও তোমাকে কি করতে হবে, প্রথম সূত্রটা জানতে হবে, অর্থাৎ দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। অর্থাৎ দেখো এইখানেও আমাদের কি করতে হবে, এই এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় বা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, বিসি, ডিসি এবং কি এডি, এগুলো নির্ণয় করতে হবে। তো দেখো কখনো যদি এমন হয় এই এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল যদি এই ডিসি বাহুর দৈর্ঘ্য হয় এবং এই এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল যদি এই বিসি বাহুর দৈর্ঘ্য হয় এবং এদের যে দুটো কর্ণ, অর্থাৎ দেখো কি এই যে এসি এবং বিডি, অর্থাৎ কোনটা দেখো এই এসি কর্ণ এবং এই বিডি কর্ণ, এই কর্ণটাও যদি কি হয় সমান হয়, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, আয়তক্ষেত্র। অর্থাৎ দেখো আমি এটা আবার বলি যে কখন একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র হবে, যখন এই এবি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য অর্থাৎ বিপরীত যে বাহুর দৈর্ঘ্যগুলো, এই দৈর্ঘ্যগুলো কি হবে, সমান হবে, এবং এই দৈর্ঘ্যগুলো যখন সমান হবে এবং কর্ণ দুটো যদি সমান হয়, সেক্ষেত্রে কি হবে, এটা একটা আয়তক্ষেত্র। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো কখন একটা সামান্তরিক হবে, দেখো কোনো একটা চতুর্ভুজ যদি এমন হয়, ধরো এটা এ, x1 x2 সরি y1, বি যদি এমন হয় x2 y2, সি যদি এমন হয় দেখো x3 y3 এবং ডিটা যদি এমন হয় x4 y4। তাহলে দেখো কখন একটা সামান্তরিক হবে, অর্থাৎ এই যে এইখানে দেখো বিপরীত বাহুগুলো, অর্থাৎ দেখো এখানে এই এবি এবং ডিসি এই দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় এবং এই এডি এবং বিসি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ দেখো কি বললাম এখানে যে এই এবি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল যদি ডিসি বাহুর দৈর্ঘ্য হয়, আর একটা দেখো কি বলছি এখানে এই এডি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল যদি বিসি বাহুর দৈর্ঘ্য হয়, কিন্তু কিন্তু কি দেখো এই যে কর্ণ এসি এবং বিডি, ঠিক আছে, অর্থাৎ কি বললাম, কর্ণ এসি ইজ নট বিডি, অর্থাৎ এই দুটো বাহু যদি সমান হয়, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান, এবং এই বাহু এবং এই বাহু যদি সমান হয়, কিন্তু এদের যে কর্ণ দুটো আছে এটা যদি ইজ নট সমান হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে কি বলবো, সামান্তরিক। আশা করি তোমরা বুঝতে পারছো যে সামান্তরিক কখন হবে। ঠিক আছে, তো দেখো এরপর আমরা দেখবো রম্বস কখন হবে। তো আমরা এই চিত্রটা থেকেই রম্বস দেখার চেষ্টা করব। তো যদি কখনো এমন হয় যে এই যে এবি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ দেখো এই এবি বাহুর দৈর্ঘ্য, তারপরে কি আছে এই বিসি বাহুর দৈর্ঘ্য, তারপর এই সিডি বাহুর দৈর্ঘ্য এবং এডি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যখন এই চারটা বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য চারটাই যখন সমান হবে, কিন্তু কর্ণ দুটো সমান হবে না, অর্থাৎ এই এসি ইজ নট বিডি হবে, তখন এটা কি হবে, একটা রম্বস। ঠিক আছে, তো আশা করি তোমরা এখান থেকে রম্বস কখন হবে সেটাও বুঝতে পারছো। এবং এরপরে দেখো আমাদের আর একটা বাকি আছে, সেটা কি, এখানে আমরা দেখবো বর্গ, কখন বর্গ হবে। দেখো তোমরা এটা সবাই জানো যে কখন বর্গ হবে, অর্থাৎ চারটা বিন্দুর স্থানাঙ্ক যদি এমন হয় a সমান x1 y1, b যদি x2 y2, c যদি কি হয় এই x3 y3 এবং d x4 y4, তাহলে দেখো এটা কখন হবে বর্গ, অর্থাৎ যদি এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ আমরা কি বললাম দেখো এই AB ইকুয়াল যদি DC হয় এবং AD, অর্থাৎ দেখো এইটা না, যদি এখানে দেখো এই বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়, অর্থাৎ AB ইকুয়াল যদি BC এবং এটা ইকুয়াল যদি কি হয় CD এবং AD, অর্থাৎ এই চারটা বাহুর দৈর্ঘ্য যদি কি হয় সমান হয়, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হবে এবং এদের যে মধ্যবর্তী কর্ণ দুটো আছে এই কর্ণ দুটোও সমান হবে, অর্থাৎ এই AC ইকুয়াল BD, অর্থাৎ কি বললাম যে চারটা যে বাহুর দৈর্ঘ্য আছে চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং মধ্যবর্তী যে দুটো কর্ণ আছে এই কর্ণ দুটো যদি সমান হয়, সেক্ষেত্রে এটা কি হবে, একটা বর্গ। ঠিক আছে, দেখো এই টপিকটার মাধ্যমে আমরা এই স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এর যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ না, যে সবগুলো টপিকগুলো আছে সেই সবগুলো আমরা দেখলাম বেসিকগুলো কিভাবে। তো দেখো আমি তোমাদেরকে চেষ্টা করছি সবগুলো বেসিক ক্লিয়ার করার, তো তোমরা এখন চেষ্টা করবা এই যে আমি বেসিকগুলো দেখাইছি তোমরা জাস্ট এইটার উপর ভিত্তি করে এবং নোট করে নিবা, এবং নোট করার শেষে তোমাদের অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবা। তো আমি আশা করি যে তোমরা যদি এই টপিকগুলো যদি বুঝে থাকো,
তাহলে অবশ্যই তোমাদের অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে আমি 100% শিওর যে তোমরা সেগুলো সলভ করতে পারবা। তো এইভাবে তুমি যদি ক্লাসগুলো যদি রেগুলার যদি করো তাহলে আশা করি তুমি এই যে তোমাদের যে ম্যাথে যে প্রবলেমগুলো আছে তোমরা এগুলো খুব ভালোভাবে শেষ করতে পারবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটুকুই। তো ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তী ক্লাসে যে কোনো একটা অধ্যায় নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।